শ্রাবণকে দেখে রিয়া বাবা মা সহ সবাই দাঁড়িয়ে গেল। শ্রাবণ সোফায় গিয়ে নিজের মতো বসলো। তৌসিফ চৌধুরী খাবার টেবিলে একটা চেয়ার টান দিয়ে বসলো। সাবিহা চৌধুরী শ্রাবণের কাছে গিয়ে বসলো। বেশ ঠান্ডা গলায় বললেন, শ্রাবণ, তুমি বারণ করার পরও আমি বিয়ার সাথেই তোমার বিয়ে দিতে চাই। তুমি এখন বলছো ওকে বিয়ে করবে না, ঠিক আছে, তাই মানবো। তবে আমি চাই তোমাদের আংটি পরিয়ে রাখতে। এরপরে তোমরা সময় নাও, নিজেদের বোঝো, ভালোবাসতে শিখো। দেখবে রিয়াই তোমার জন্য পারফেক্ট পার্টনার। শ্রাবণ মুখে হালকা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল, বিয়ে করতে পারি এক শর্তে। রিয়ার বাবা রাকিব সাহেব আর রিয়ান মা তানিয়া বেগম শ্রাবণের দিকে তাকালেন। সাবিহা চৌধুরী বললেন, কি শর্ত বলো? তানিয়া বেগম বললেন, কি চাও তুমি বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাও শুধু বলো। শ্রাবণ বেশ বুদ্ধিমত্তার সাথে বলে উঠল, শর্তটা হলো আমি যদি রিয়াকে বিয়ে করি তাহলে আমি বোকা বেকার অবস্থায় থাকবো, এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকবো, সিম্পল ভেবে থাকবো। আর আম্মু, বিয়ে পরে আমি তোমাদের কোম্পানির জন্য কিছুই করতে পারবো না, একবারে আলাদা হয়ে যাব। বলতে গেলে খুবই সাধারণভাবে থাকবো, ভুলেও তোমাদের এই দিকে পা দেব না। ভুলে যাবে আমি চৌধুরী বাড়ির ছেলে। এই কথা শুনতেই রাফিক রফিক সাহেবের চোখে আলাদা একটা আনন্দর ঝিলিক খেলে গেল। সাথে সাথেই বলে উঠল, তাহলে আমার বাড়িতে থাকবে, দরকার হলে আমার সম্পত্তি সব তোমাকে দিয়ে দেব, আর আমার কোম্পানিও তোমার করে দেব। শ্রাবণ তপ্ত গলায় বলে উঠল, তাহসিন চৌধুরী শ্রাবণ এতটাও বোকা না যে অন্যের স্বার্থের জন্য শ্বশুর বাড়ি গিয়ে থাকবে। আমি জাস্ট বলতে চাইছি বিয়েটা হলে চৌধুরী বাড়ির সাথে এবং কি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ আমার থাকবে না। না কোনো প্রজেক্ট রেডি, না কোনো মিটিং। তৌকির চৌধুরী যা ভয়েছিলেন সেটাই হলো, পুরো কোম্পানিটাই তো শ্রাবণের হাতে। ও এগুলো থেকে লিভ নিলে সব কিছুই কীভাবে হ্যান্ডেল করবে তারা। আর দ্বিতীয়ত, একদিন পরে একটা ডিলের মিটিং। এই ছেলে যদি আলাদা হয়ে যায় তাহলে এই মিটিংয়ের কি হবে? কোম্পানি একদম বসে পড়বে। এখন তার এই ওয়াইফকে কি করে বোঝাবে? সে তো আবেগ ভাসছে। শ্রাবণ ঠান্ডা মাথায় ঠান্ডা একটা চাল চাললো না। তার আম্মুর কথা বলছে না তা বাবা। আর রইল রিয়ার বাবা মা, ওরা শ্রাবণের মা বাবার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ সোফায় গা এলিয়ে দিয়ে টি টেবিলে পা রাখলো। কারো মুখে কোনো কথা নেই। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরী সময় নিয়ে ভাবতে চান কি? তিনি আমতা আমতা গলায় বললেন, তুমি যা বলেছ তাই কি করবে? অবশ্যই। আর তুমি তোমার ছেলের কাজ সম্বন্ধে খুব ভালো করেই জানো। তোমার ছেলে যা বলে তাই করে দেখায়। এখন কি বলো, কি করবে? যাও একটু ভাবো। ভাবার সময় দিলাম। রফিক সাহেব তানিয়া বেগমকে ডেকে রিয়ার কাছে যাওয়ার মিথ্যে বাহানা দিয়ে ভেতরে একটা রুমে চলে গেল। রফিক সাহেব দাঁত চেপে তানিয়া বেগমকে বললেন, তোমার ভাতিজা তো উল্টো চাল চাললো। আমরা ওকে মেয়ে জামাই করতে চাইছি, ওকে আমাকে কোম্পানিতে নিতে, কিন্তু ও তো বলছে ও বোকা হয়ে বেকার হয়ে থাকবে, আলাদা থাকবে। কি করব এখন? কি করবে? এখন কোনো কথা বাড়িও না, কোনো একটা কাজের বাহানা দিয়ে চলে যায়। এরপরে ভাবিকে বোঝালেই হবে, না হলে এখানে থাকলে শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। আর রিয়া থাকুক, ওকে নিয়ে যাওয়া যাবে না, তাও ঠিক। ওকে এখানেই থাকতে হবে। কখন কি হয় সব খবর ওর কাছ থেকেই পাওয়া যাবে। হুঁ, এখন চলো। শ্রাবণ পায়ের উপর পা তুলে বসেছিল। সাবিহা চৌধুরী রুমে চলে গিয়েছে। তৌকির চৌধুরী চেয়ার থেকে উঠে শ্রাবণের কাছে এসে বসলেন। শ্রাবণ উপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল।
তৌকির চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, হাসছো কেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো, চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে। মিনিট দুয়েক পরে সাবিহা চৌধুরী নিচে এলেন। এত ভাবাভাবির পরেও তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ভিতর থেকে রফিক সাহেব আর তানিয়া বেগমও এলেন। তানিয়া বেগম সাবিহা চৌধুরীকে বললেন, ভাবি, শ্রাবণকে চাপ দিয়ে কাজ নেই, ও সময় নিয়ে ভাবুক ও কি করবে না করবে। শ্রাবণ মুখের উপর বলে দিল, এই দিকে ঘুরে কথা বলো, যা উত্তর দেওয়ার আমি দেব, জীবনটা আমার, তোমার ভাবির না। তানিয়া বেগম শ্রাবণের এই কথায় খানিকটাও অপমানিত হলেন। শ্রাবণের মনে হচ্ছে ওর ভুল কিছু বলেনি। ওদের উদ্দেশ্য কি শ্রাবণে বুঝতে বাকি নেই। শ্রাবণ এটা ভেবে পায় না, ফুপু হয়ে কি করে নিজেদের স্বার্থের জন্য ভাতিজাকে মেয়ের জামাই করতে চায়। ওদের উচিত শিক্ষা দেওয়া, না পর্যন্ত শ্রাবণের স্বস্তি নেই। এই পূর্বে সাবিহা চৌধুরী তানিয়া বেগমকে বললেন সে শ্রাবণের সাথে কথা বলবে। তানিয়া বেগমও আর কিছু বললেন না। উনারা সদর দরজার দিকে যেতে নিলে শ্রাবণ একবার উঠে দাঁড়ালো। দুজনের উদ্দেশ্য কাট গলায় বল উঠল, যাওয়ার আগে আমার উত্তরটা শুনে যান। রফিক সাহেব আর তানিয়া বেগম দুজনেই শ্রাবণের দিকে তাকালেন। শ্রাবণ গলা কণ্ঠ ভারী আর স্পষ্ট করে বলল, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনাদের মেয়েকে বিয়ে আমি করব না। আর এ বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে এই বাড়িতে অ্যালাউ করা হবে না। রফিক সাহেব হাসার চেষ্টা করে চলে গেলেন। তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। চেয়েছিল শ্রাবণকে মেয়ের জামাই করে নিজেদের কোম্পানিতে ঢুকিয়ে দেবে। কারণ বলতে শ্রাবণের প্রজেক্ট আইডিয়া আর সিল্কগুলো 100-তে 100। ওকে নিজেদের করতে পারলে ওদের ক্ষতি না বরং লাভই হবে। রিয়ার বাবা মা চলে যেতেই শ্রাবণের সামনে থাকা কাচের টি টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেলল। সাবিহা চৌধুরী কিংবা তৌকির চৌধুরী কিছুই বললেন না। শ্রাবণ রেগে হিসিয়ে বলে উঠল, দুই ভিলেন চলে গিয়েছে, আর ওই ভিলেনটাকে চলে যেতে বলবে, নইলে সব লণ্ডভণ্ড করে দেব। আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। এরপরে যদি আমি শুনি যে ওনারা কেউ কথা বলতেছে এসেছে, তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। সাবিহা চৌধুরী তৌকির চৌধুরীর কানে ফিসফিস করে বললেন, আরেকটা ভিলেন কোথায় থেকে এলো? তৌকির চৌধুরী রাগে দাঁত চেপে বলল, রিয়াকে বলছে, বুঝতে পারছো না? রিয়া কথা বলতে বলতেই রিয়া নিচে এলো, এতক্ষণ উপরেই ছিল। শ্রাবণ রিয়াকে দেখে চলে যেতে নিল। রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া চলে যাচ্ছ? শ্রাবণ কিছু বলল না। তৌকির চৌধুরী বললেন, হুঁ, চলে যাবে। শ্রাবণ দাঁড়িয়ে রইল। কাব্য কল পেয়ে বিরক্তি হয়ে ধরল না। কাব্য মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? কেন, কি হয়েছে? ভাইয়া, হিয়া আপু শপিংয়ে গিয়েছে। কখন? তাও আধা ঘন্টা হবে। শ্রাবণ দাঁত চেপে লিখল, আধ ঘন্টা? তুই এখন জানাচ্ছিস কেন? একবারে বাড়ি ফিরেই বলতিস। সরি ভাইয়া। শ্রাবণ আর এক সেকেন্ডও রইল না, সাথে সাথে চলে গেল। কালাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শ্রাবণ দ্রুত গাড়ির কাছে এসে গাড়ির ভেতরে উঠে বসতে বসতে বলল, কালাম, ইমিডিয়েট চলো। জি স্যার। এদিকে হিয়া নেহার সাথে শপিংয়ে এসেছে। শ্রাবণ জানতো না, একটু আগেই কাব্য মেসেজ দিয়ে জানিয়েছে। শ্রাবণ ফোনটা বের করে তার বাবাকে কল দিল। ওখানে থাকতেই কিছু কথা বলে আসলে ভালো হতো, কিন্তু সময় নেই যে। এই হিয়াকে আজ ধরতেই হবে। সব সময় পালিয়ে পালিয়ে বেড়ানো আজ বের করবে। এদিকে তৌকির চৌধুরী কল রিসিভ করে কথা বললেন। শ্রাবণ জানালো রিয়ার বাবা মায়ের উদ্দেশ্য
ভালো না। এটা যেন তার আম্মুকে জানায়। তৌকির চৌধুরী সম্মতি জানালেন। শ্রাবণ গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে এলো। ড্রাইভারকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি শুরু করলো। হিয়াকে দেখার পর মাত্রই স্বস্তি পেল। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা শুরু হলো, যা এতক্ষণ হয়নি। হিয়া শ্রাবণকে খেয়াল করলো না, কিন্তু নেহালো চোখ থেকে শ্রাবণ আড়াল হয়ে হলো না। বলতে গেলে শ্রাবণ ইচ্ছে করে নেহার চোখ ধরা দিল। তৎক্ষণাৎ নেহা হিয়াকে বলে উঠল, নেহা, তোর শ্রাবণ এখানে। হিয়া বিষয়টা অতটাও গুরুত্ব দিল না। শপিংয়ে মন দিল। শ্রাবণও আর ওদের সামনে আসে না। শপিং করা হয়ে গেলে হিয়া ড্রেসগুলো দাম দিতে চায়, কিন্তু সেখানকার ম্যানেজার ছেলেটা বলে উঠল, ম্যাম, আপনার বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে। হিয়া বাবাকে শেষ প্রান্তে। ও তো বিল বলতে টাকা কিংবাও ফোনে পে করেনি। তাহলে ছেলেটা বলেছে কোনো বিল পেমেন্ট করা হয়েছে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো টাকাই পে করিনি। তাহলে কি করে বিল পেমেন্ট করা হলো? ছেলেটা হাসলো, কিছু বলল না। নেহা নিজ বিল পেমেন্ট করতেই নিলেই ছেলেটা আবারও বলল, ম্যাম, আপনার বিলটাও পেমেন্ট করা হয়ে গিয়েছে। নেহা রেগে গিয়ে বলল, এই মিয়া, ফাজলামি করেন? ওর বিল না হয় পেমেন্ট হতেই পারে, আমারটা হবে কেন? আজব তো। আজব নয়, বিলটা একজন অলরেডি পেমেন্ট করে দিয়েছে। হিয়া কপাল কুঁচকে বলে উঠল, সে কে ভাইয়া? ছেলেটা মুচকি মুচকি হেসে বলল, বিলটা আপনার হাজবেন্ড দিয়ে গিয়েছে। হিয়া মুখ ফসকে বলে দিল, আমার তো বিয়েই হয়নি, তাহলে হাজবেন্ড কই থেকে এলো? নেহা হিয়াকে কোনো কথা বলতে না দিয়ে টেনে বাহিরে নিয়ে গেল। তোকে বলেছিলাম না এখানে ওই শ্রাবণ এসেছে, তুই বিশ্বাস করলি না। তার মানে শ্রাবণী বিল দিয়ে গিয়েছে। ও বুঝতে পারে কিভাবে আমি কখন কোথায় থাকি? নেহা হিয়ার কাঁধে হাত রেখে বলল, তুই আর যাই বলিস, সে তোকে খুব ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারো জন্য বাড়িঘর পরিবার ছেড়ে তোর পেছনে পড়ে থাকতে আসে না। তোকে ভালোবাসে বলেই তোকে নজরে নজরে রাখে। হিয়া নেহার কথা শুনতে শুনতে কখন মুচকি হেসে ফেলেছে তাও অজানা। শেষে বলে উঠল, হুঁ, বাহিরে চল। হিয়া আর নেহার রাস্তায় আসতে শ্রাবণের ম্যাসিউট এসে থামলো ওদের সামনে। শ্রাবণ গাড়ি থেকে নেমে নেহাকে চোখ দিয়ে ইশারা করলো চলে যেতে। নেহা আলগোছে হিয়া পেছনের থেকে কেটে পড়ে একটা রিক্সা ডান দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা রিক্সার দিকে এগিয়ে গিয়ে হিয়াকে টাটা বলে চলে গেল। হিয়া বলল, এই নিয়ে যা, আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, তুই একা আয়। হিয়া তাজ্জব বনে চলে গেল। মনে মনে বলল, এমন বান্ধবীর থেকে শত্রুও ভালো। কি করে একা ফেলে চলে গেল? এদিকে শ্রাবণ গাড়িতে উঠে গলা কণ্ঠ ভারী করে হিয়াকে বলে উঠল, গাড়িতে উঠে বসো। হিয়া চুপচাপ গাড়িতে উঠে বসলো। শ্রাবণের থেকে একটু দূরত্ব নিয়ে বসলো। বেশ ইতস্তও লাগছে। তার জন্য হিয়া মাঝখানে শপিং ব্যাগগুলো রাখলো। শ্রাবণ ব্যাগগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, কি কিনলে গো বৌজান? হিয়া শ্রাবণের দিকে ঘুরে বসে বলল, অনেক কিছু কিনেছি। এখন বলুন, ড্রেসগুলোর বিল আপনি দিয়েছেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, কি, আমি বিল দিব মানে? আমি আবার কখন শপিংয়ে গেলাম? আমি তো মাত্রই তো এলাম। হিয়া মনে মনে বলল, হয়ে গেল। উনি জীবনেও স্বীকার করবে না। তবে তিনি সত্যিই ভালো, কেয়ারিং আছে। বৌজান, কি ভাবছো? কিছু না ও। তো কি কি কিনলেন দেখাও না। হিয়া মুচকি এসে বলল, একে একে সবগুলো ড্রেস দেখালো। শ্রাবণ শেষ বলে উঠল, নিজের জন্য কিনেই বসে আছো? আমার জন্য কি কিনেছো? এই বলে শ্রাবণ
অবদারের সুরে বলে উঠল, বউজান এবার আমাকে কিছু কিনে দিও। হিয়া মুচকি এসে বলল, সিরিয়াস? সিরিয়াস। কালকে আমার সাথে শপিংয়ে যেও, টুকটাক পছন্দ করে দিও। ঠিক আছে, যাব। কামাল শ্রাবণের কথা শুনে শুধু অবজ্ঞান হওয়া বাকি। সে স্যারকে এই পর্যন্ত হেসে কথা বলা দূরে থাকা, কখনো এতে ফ্রি হয়েও কথা বলতে দেখেনি। তবে যাই হোক, স্যারের সাথে মেয়েটাকে খুব ভালো লাগছে, মানিয়েছে। হিয়া কিছু একটা ভাবতে বলে উঠল, এই যে শুনুন। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবার এই যে বলেন আমার নাম? এই যে শোনো, এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি তুমি বলেছো, তাহলে আছাড় মারবো। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আর বলবো না। গুড। আর কি বলতে চেয়েছিলে বলো? আ- হিয়া আশপাশ করে বলল, কালকে বিকেলে একটু ছাদে আসবেন, একটা কথা বলবো। শ্রাবণ কৌতূহল নিয়ে হেসে বলল, কি কথা বলো বউজান? ভালোবাসি কথাটা বলবে নাকি? বলো বলো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সারপ্রাইজ থাকলো। শ্রাবণও হেসে বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। বউজান হেসেছে তো ফেসেছো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। গল্প মন দেও না, পর্ব 9, লেখিকা জেরিন আক্তার চলবে।